এই রোশনি উঠে পড় বলছি, ফজরের আজান হয়ে গেছে। ঘুম ঘুম দৃষ্টিতে চোখটা খুলেই সামনে প্রহর ভাইয়ের ছোট ছোট একজোড়া চোখ আবিষ্কার করলাম। আমাকে দেখেই ছিটকে সরে গেলেন উনি। মাথার উপর টিনের চালা, তার এক সাইডে সোলার প্যানেলের লাইট জ্বলছে, তাতে রুমের অন্ধকার খুব একটা কমছে না। তোকে ঘুম থেকে তুলতে একটা লোক রাখা লাগবে বুঝলি, এভাবে কেউ ঘুমায়? কতক্ষণ থেকে ডাকছি। একটু আগেই তো ঘুমালাম, তাই সমস্যাটা হচ্ছে। মাথাটা ধরেছে ভীষণ, একটু ঘুমাতে দিন তো। মাথাটা প্রচণ্ড ব্যথা করায় চোখ বন্ধ করে থাকলাম। আমি ওনার স্ত্রী, আমাদের বিয়ে হয়ে গেছে। হঠাৎ কথাটা মনে উঠতেই সারা শরীর শিরশির করে উঠল। নিউরনে নিউরনে বিদ্যুৎ প্রবাহের মতো জানিয়ে দিল আমি ওনার স্ত্রী। আশ্চর্য, আমার ঘুম পালিয়ে গেল। চোখ খুলে দেখলাম বিছানায় কেউ নেই। কোথায় গেলেন উনি? আমি সব চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। যখন ঘুম ভাঙল তখন নিজেকে আবিষ্কার করলাম প্রহর ভাইয়ের গাড়িতে। চারপাশে দিনের আলো গাঢ় হয়েছে। সকালের মিষ্টি সূর্য কিরণে ঝলমলিয়ে উঠল গতকালকের বৃষ্টিতে সতেজ হওয়া মেহগনির সদ্য জন্মানো পাতাগুলো। পাখির কিচিমিচির ডাকে ঘুম ভেঙেছে বলেই মনে হলো। গাড়ির ভেতরে ওনাকে দেখলাম না। আচ্ছা, আমি গাড়ির ভেতর আসলাম কিভাবে? ড্রাইভিং সিটে আমার ফোনটা দেখতে পেয়ে হাতে নিলাম। সকাল 8:03। বাপরে, এতক্ষণ ঘুমালাম কিভাবে? হঠাৎ উনি গাড়ির লক খুলে ভেতরে ঢুকে পড়লেন। ক্লান্ত কণ্ঠে বললেন, ঘুমরানির ঘুম হলো? আমি হু হা জবাব না দিয়ে সোজা হয়ে বসলাম। বিয়েটা হওয়ার পর থেকে নিজের মধ্যে একটা সংকোচ কাজ করছে। না পারছি একটু শান্তিতে কথা বলতে, না পারছি কথা না বলে থাকতে। উনি গাড়ি স্টার্ট করে বলল, কথা বলছিস না কেন? কালকের ঘটনার জন্য মন খারাপ? জি। এখানে মন খারাপ করার কি আছে? তুই আমি দুজনেই এর জন্য দায়ী না? তাই নিশ্চিন্তে থাক, সামনে যা হবে ভালোই হবে। চাইলেই কি নিশ্চিন্ত থাকা যায়? আমি কথা ঘোরানোর জন্য বললাম, আচ্ছা, আমি না রুমের ভেতরে ঘুমিয়ে পড়েছিলাম, এখানে আসলাম কিভাবে? উনি ইতিমধ্যে গাড়ি চালানো শুরু করেছেন। এটা একটা সরু গ্রাম্য পিচ ঢালা রাস্তা, তার চারপাশে সোনালি ধানের ক্ষেত। উনি কথার জবাবে বললেন, এটা ঢাকা না রোশনি, এটা গ্রাম। ফজরের নামাজ পড়ে যদি এলাকার মুরব্বীরা এখানে আমার গাড়ি দেখে তাহলে নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই তখন আমি ওই লোকটার সাথে কথা বলতে গিয়েছিলাম। উনি ফজরের নামাজ পড়তে উঠেছিলেন, ওনাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে চলে আসতে হলো। আর এসে দেখি তুই ঘুমিয়ে আছিস, তাই আর ডাকতে ইচ্ছে হলো না। একটা মোটা হাতিকে কোলে করে গাড়িতে উঠাতে হলো, তবু তার ঘুম ভাঙলো না। সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাতে হবে বুঝলি, শরীর ঢুলছে। উনি আমাকে কোলে নিয়েছিলেন। শুনতেই লজ্জায় লাল নীল হয়েছিলাম, কিন্তু আমাকে হাতি সম্বোধন করায় চটে গিয়ে বললাম, আমি মোটেও হাতির মতো না প্রহর ভাই, আপনি একটা হাতি, আপনার বউ বাচ্চা সবাই হাতি। আমার বউ হাতি সেটা ভালো করেই জানি, কিন্তু বাচ্চা আসলো কোথা থেকে? মাত্র তো বিয়ে হলো। খেপে গিয়ে আরও কিছু বলবো তার আগেই নিজের ভুল বুঝতে পেরে চুপসে গেলাম। নিজের গায়ে কয়টা থাপ্পড়ও মারতে ইচ্ছে হলো। আচ্ছা, উনি কি আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিলেন? গাড়িটা এখন মেইন রোড ধরেছে। সামনে একটা বাজার থাকায় উনি গাড়ি থামালেন। পেছনের সিট থেকে কয়েকটা 3 পিস হাতে ধরিয়ে দিয়ে বললেন, চেঞ্জ করে নে, আগের পোশাকে থাকলে শরীর খারাপ করবে। ছি, এই গাড়ির মধ্যে কেউ ড্রেস চেঞ্জ করে? কেউ না করলেও তুই করবি। আমি গাড়ি লক করে একটু হোটেল থেকে খাবারের ব্যবস্থা করছি, আর বাইরে থেকে বোঝা যায় না ভেতরে কেউ আছে কিনা, সো নো প্রবলেম। কিছু ঠিক নেই, আমি পারবো না। প্রহর ভাই লক খুলে বের হয়ে বললেন, তুই না পারলেও সমস্যা নাই, খাবার নিয়ে এসে যদি দেখি তুই চেঞ্জ করিস নি তাহলে কিন্তু প্রহর খান নিজেই চেঞ্জ করার দায়িত্ব নিবে। কি অসভ্য মানুষ! উনি হুমকি দিয়ে খাবার আনতে গেলেও আমি এখনো চেঞ্জ করার সাহস পাইনি। বারবার মনে হচ্ছে কেউ গাড়ির সামনে এসে যাবে। আমি গাড়ির দরজা চেক করে দেখলাম লক করে গেছে। ইতিমধ্যে 5 মিনিটও কেটে গেছে। এখন রাত হলেও একটা কথা ছিল। হঠাৎ উনি লক খুলে ভেতরে ঢুকে বললেন, আমি জানতাম তোকে দিয়ে হবে না, এখন আমাকে হেল্প করতে হবে। ওনার কথা শুনতেই চিৎকার দিয়ে বললাম, না প্লিজ, আমি চেঞ্জ করছি, আপনি বাইরে যান। উনি কথা শুনেও শুনলেন না। নিজের হোয়াইট শার্টটার বোতাম খুলতে লাগলেন উনি। আমি ভয়াবহ দৃষ্টিতে চেয়ে থেকে পিছিয়ে গেলাম। মনে মনে দোয়া দরুদ পাঠ করতে লাগলাম। পুরো শার্টটা খুলে আমার দিকে নির্লজ্জ মার্কা হাসি দিয়ে বললেন, গাড়িতে এভাবে চেঞ্জ করতে হয়, নিজের মাইন্ড থেকে নেগেটিভ চিন্তাভাবনা সামনের ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। আমার ভয় কাটলো, সাথে সাথে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হলো আমার। আর চোখে ওনার ফর্সা উদম বক্ষের দিকে
অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উনি পেছন সিট থেকে একটা সাদা টি শার্ট বের করলেন। ওটা গায়ে পড়তেই চোখ সরিয়ে নিলাম আমি। কি দরকার ছিল টি শার্ট পরার? গাড়িতে আপনার বউ ছাড়া তো আর কেউ দেখার নেই। ঢং! এত কিছু সাদা শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, সাদা ছাড়া ওনার লাইফে কি কিছু নেই? এভাবে তাকিয়ে আছিস যে, প্রেমে পড়েছিস বুঝি? আপনার মতো মানুষের প্রেমে পড়বে এই রশনি আহমেদ? আস্তাগফিরুল্লাহ। আর প্রেমে পড়েই বা লাভ কি? আপনি তো আমাকে ডিভোর্স দিবেন। উনি কথা বললেন না। হঠাৎ কি হলো জানি না, চেঞ্জ করার কথা বলে গাড়ির দরজা প্রচণ্ড গতিতে বন্ধ করে বেরিয়ে গেলেন। মুহূর্তেই হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। কি অদ্ভুত মানুষ রে বাবা। প্রহর বিলায় খুশির বন্যা বইছে। সবার মুখেই 3 দিন পর যেন হাসির দেখা মিলল। আর প্রহরের মায়ের তো খুশিতে কেঁদে দেওয়া অবস্থা। সকাল সকাল কোথা হতে প্রেয়সী হাজির হয়েছে। এখন যে যেভাবে পারছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছে। কিভাবে হারিয়ে গেল ও, আর ফিরলই বা কী করে? প্রেয়সী শুধু বলছে, একটা মামা আমালে ভাইয়া কনসার্ট দেখানোর জন্য তিতাকাং নিয়ে গিয়েছিল। মামাটা অনেক ভালো, কিন্তু কনসার্ট দেখাই হয়নি। তাই প্রহর ভাইয়া নাকি আমাকে বাসায় ফিরতে বলেছে। তাই মামাটা আমাদের সকালে এখানে এনেছে। সবার মাথা থেকে চিন্তা খুব একটা কমল না। ঐশী ওকে কোলে নিয়ে বলল, কোন মামারে তোর? আমি তো জানি না, তবে মামাটা অনেক ভালো। কেউ ডাকলো আর তুই অমনি তার সাথে চলে গেলি? প্রেয়সী না বুঝে হাঁ করে চেয়ে রইল। 3 দিন পর নিজের মেয়েকে ফিরে পেয়ে চুমুতে ভাসিয়ে দিলেন ওর আম্মু। ওর বাবাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে চিন্তা খুব একটা কমল না। সবার মুখে মুখে হাসি থাকলেও সবার এখনও মন খারাপ। প্রেম ঢাকা বেড়েছে বলে সে নিজেও ফিরতে চেয়েছিল, কিন্তু এসে দেখে প্রেম নাকি আবার চিটাগং রওনা হয়েছে। প্রেম যদি প্রেয়সীকে আনতেই চিটাগং যায়, তাহলে প্রেয়সী কিভাবে আসলো? ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম আমি। এখন অনেকটা হালকা লাগছে নিজেকে, মুডটাও ফ্রেশ হলো। ওনার গাড়িতে তো দেখি সব কিছুর ব্যবস্থা আছে, খাবার থেকে শুরু করে জামা কাপড়, সাথে মিনি সাইজের আয়নারও ব্যবস্থা আছে, মেকআপ বক্স, আরও কত কি। উনি গাড়িতে খাবার নিয়ে বসে থাকায় আমিও ভেতরে ঢুকলাম। খেয়ে নে বিরিয়ানি। আপনি খাবেন না? তোকে প্রশ্ন করতে বলছি, চুপচাপ খেয়ে নে, রওনা হতে হবে। আপনি কি আমার উপর রাগ করেছেন? উনি মাথার চুলগুলো টেনে ধরে বললেন, না। তাহলে আমার সাথে খেয়ে নিন, সমস্যা কোথায়? উনি দাঁতে দাঁত চেপে বললেন, আমার খিদে নেই, কথা না বলে চুপচাপ খা। আমি ভয় ভয় কণ্ঠে বললাম, আমি ডিভোর্সের কথা বলাই কি রাগ করেছেন? রাগ করে কি হবে বলুন? একদিন তো সেটা হবেই। আপনার তো বিয়ে হয়ে যাবে একদিন। আমি কথাটা শেষ করতে না করতেই উনি ঠাস করে আমার গালে থাপ্পড় মারলেন। ওনার শক্তপোক্ত হাতের চর খেয়ে মাথাটা ঝিমঝিম করে উঠল। জিহ্বায় নোনতা অনুভব হতেই বুঝলাম ঠোঁট ফেটে গেছে। এলোমেলো চাহনিতে ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি রক্তচক্ষুতে আমার দিকে তাকিয়ে আছেন। ক্ষণকাল পর রুদ্ধ কণ্ঠে বললেন, ডিভোর্সের কি বুঝিস তুই? খুব বড় হয়ে গেছিস। আমি নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করা শুরু করলো। তারপর আর কিচ্ছু মনে নেই। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। মাথার উপর কনক্রিটের সাদা ছাদ। হাতটা নাড়াতেই লক্ষ্য করলাম বাম হাতে স্যালাইনের নল ঢুলছে। ব্যথায় নড়াতে পারলাম না। চারপাশে উদ্ভট ফিনাইলের গন্ধ, মাথা ধরে যাচ্ছে একেবারে। ছোট্ট একটা কেবিনের সিঙ্গেল বেডে শুয়ে আছি, সাইডে এসিও দেখা যাচ্ছে। বাহ, বিলাসবহুল হসপিটাল। তখন জ্ঞান হারানোর পর উনি কি আমাকে এখানে এনেছেন? কেন আনলেন আমায়? নিজেই মারবেন আবার নিজেই হসপিটালে নিয়ে আসবেন? হঠাৎ একটা নার্স এসে বলল, আপনি এখানে কেমন আছেন? আমি তাকে দেখলাম সাদা অ্যাপ্রন পরিহিত এক নার্স সামনে দাঁড়িয়ে আছেন। চোখ সরিয়ে একবার পুরো রুমটায় চোখ বুলালাম। সব কিছুর কালার সাদা। এই সাদা কালার আমার শত্রু। আমি বললাম, জি, এখন ভালো লাগছে। নার্সের বয়স আমার মতোই। উনি একটু কাছে এসে আস্তে আস্তে বললেন, আচ্ছা, প্রহর খানকে চিনেন আপনি? আমি 7-5 না ভেবে জবাব দিতে যাব তার আগেই থেমে গেলাম।
কি জবাব দিব? আমি কি বলবো? উনি আমার হাজবেন্ড। আমাকে নিশ্চুপ দেখে উনি আবার বললেন, আপনার তেমন কিছু হয়নি, শুধুমাত্র আকস্মিক ভয়ের কারণেই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রহর খান আপনাকে এমনভাবে হসপিটালে নিয়ে আসলেন, মনে হলো উনি আপনার বিশেষ কেউ। থাক, বলতে হবে না, না চাইলে বলবেন না, কিন্তু আমি উনাকে দেখে সত্যিই অবাক হয়েছি। কত নামি দামি মানুষ, আমি প্রথমে নিজেকে বিশ্বাস করতেই পারলাম না। উনি এখনও হয়তো বাইরে বসে আছেন, আপনার জন্য টেনশন করছেন, মাথা থেকে হাত নামাচ্ছেনই না। আমি গিয়ে বললাম, স্যার চা কফি খাবেন? ভেবেছিলাম কখনো উত্তর দিবেন না। আমাকে আশ্চর্য করে দিয়ে উনি হেসে বললেন, খাবেন না। আমি আবার বললাম, একটা সেলফি প্লিজ। উনি বললেন, শিওর। কত ভালো মানুষ দেখছেন। আমি ওনার কথায় হা করে চেয়ে রইলাম। একজন পেশেন্টের সাথে কোনো নার্স এত কথা বলে জীবনের প্রথম দেখলাম। আবার মাথা ব্যথা বাড়ছে। উনি নিজেকে স্থির না করে আবার বললেন, আপনার নাম কি? রশনি আহমেদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আমার নাম মাহি। নামটা যতটা সুন্দর, আমি ততটাও সুন্দর না। সুন্দর হলে কি প্রহর খান আমাকে ইগনোর করে? কত চেষ্টা করলাম একটু নাম্বার ম্যানেজ করার, কাজ হলো না। ওনার বকবক এতক্ষণ আমার মস্তিষ্কে বিরক্তির সৃষ্টি করেছিল। এবার বিরক্তির সাথে যুক্ত তীব্র রাগ। এই মেয়ে বলে কি? প্রহর ভাইয়ের নাম্বার নেওয়ার এত শখ? হসপিটালে না থাকলে এক্ষুনি কয়টা লাগাই দিতাম। মাহি, তুমি আবার বক বক শুরু করেছো? যাও এখান থেকে, পেশেন্টকে একা থাকতে দাও। চোখ খুলে দেখলাম একজন মধ্যবয়স্ক ডক্টর। চোখে মোটা ফ্রেমের চশমা, মাথায় চুলের বংশ নেই। উনি আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললেন, ও আমার মেয়ে, অনেক কথা বলে। আমি মাথা তোলার চেষ্টা করে বললাম, আপনার মেয়ে নার্স? আরে না, কিন্তু ওর খুব নার্স হওয়ার শখ, তাই এখানে একটু আসা যাওয়া করে। মাত্র তো কলেজে উঠলো। আমি কথা বললাম না। তাই তো বলি, নার্স কখনো এমন হয়? এই মাহিম কি খেলা শুরু করেছে বলতে পারবি? আমাদের শুধু নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। এখন প্রহর ভাই না বলা পর্যন্ত কিছু করতেও পারছি না। দূর। হোটেলে খাবার খেতে খেতে ফারহানকে উদ্দেশ্য করে কথাটা বলল প্রেম। ফারহানের পাশে মিল্লাতও আছে। ফারহান জবাব না দিয়ে খাবারের মনোযোগ দিতেই মিল্লাত বলল, ছোটবেলা থেকে মাইনের সাথে প্রহরের সম্পর্ক খারাপ। কখনো ওদের সম্পর্কের মাঝে উন্নত দেখিনি। এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। পিয়সী যে বাসায় ফিরেছে, এটা প্রহর ভাই জানে? হ্যাঁ, ও এমনই বিহেভ করছে যেন কিছুই হয়নি। এই ছেলের মতলব আজ পর্যন্ত বুঝলাম না। এখন ভাইয়া কই? চিটাগানে আছে। এখন আমাদেরকে আবার ঢাকায় ফিরে যেতে বলল। এখন আমার সত্যি রাগ হচ্ছে। এই ঢাকা থেকে চিটাগন, চিটাগন টু ঢাকা খুব কি সোজা পথ? আমাদের শরীরের যে অবস্থা, তারপর বারবার আসা যাওয়া করতে কখন যে হসপিটালে ভর্তি করাতে হয়। প্রেম একটু নিশ্চুপ থেকে আবার বলল, আমাকে তো ঢাকা ফিরতেই হবে। সারা বারবার ফোন করে করে মাথা একেবারে আওলাই ফেলছে। আর রেডিওতেও জয়েন করতে হবে। ছুটি শেষ। এতক্ষণ মনোযোগ দিয়ে খাবার খেলেও এবার ফারহান অকপটে বলল, প্রহর ভাইয়ার সাথে আজকে আমার কথা হয়েছে। আজ রাতে উনিও ঢাকা রওনা হবেন, একসাথে যাওয়া যাবে। প্রেম বাঁ হাত দিয়ে মাথায় চাটি মেরে বলল, এতক্ষণে মুখ ফুটলো তোর? দুপুর 2টা। হসপিটাল থেকে বের হয়ে একটা হোটেলে উঠেছেন প্রহর ভাই। রাত পর্যন্ত রেস্ট করার জন্যই মূলত হোটেলে ওঠা হয়েছে। তারপর ঢাকা রওনা দিতে হবে। আমার মনটা শুধু বাসা যাই করছে। এখানে আর এক মুহূর্তও ভালো লাগছে না। প্রেয়সীকে পাওয়া গেছে, এটা স্বস্তির খবর হলেও মনের মাঝে ভয় বসে আছে। যদিও খবরটা শোনার পর থেকে গম্ভীর হয়ে আছেন, কথাবার্তা বলছেন না। একদিকে কথা না বলতে পেরে আমার পেট যেন ফুলে যাচ্ছে। হসপিটাল থেকে আসার পর থেকে কোনো কথাই বলছেন না। মনে হচ্ছে আমি থাপ্পড় মেরে ওনাকে অজ্ঞান করেছি। এখন রাগ করে কথা বলছেন না। শাওয়ার নিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। এতক্ষণে শরীরটা আরাম পাচ্ছে। উনি বিছানায় বসে বসে ফোন চাচ্ছেন তো চাচ্ছেনই, কথাবার্তা বলছেন না। আমি লুকিয়ে দেখতে চেষ্টা করলাম কি এত ফোনে।
মাথার পেছনে আস্তে করে মাথাটা নিয়ে যা দেখলাম তাতে আমার মেজাজের 12টা বেজে গেল। একটা মেয়ের ছবি জুম করে দেখছেন। কই, আমাকে তো কখনো দেখেননি। জুম করে তো দূরের কথা, দূরবীক্ষণ দিয়েও দেখেননি। আরে এই মেয়েটাকে তো হসপিটালের নার্স বেশি বকবক করা মেয়েটা। আমি সরে যেতেই গম্ভীর কণ্ঠে বললেন, লুকিয়ে কারো ফোন দেখা কি ঠিক? আমি ওনার মুখের কথা থামিয়ে দিয়ে বললাম, বউকে বিছানায় রেখে অন্য মেয়েদের নিয়ে মোবাইলে ফষ্টি নষ্টি করা কি ঠিক? আমার কথা শুনে হতবিম্বল হয়ে গেলেন উনি। ফোনটা পকেটে রেখে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললেন, ফষ্টি নষ্টি কী রে? আর তুই কি জেলাস? আসলেই তো, আমি জেলাস হতে যাব কেন? এই বিয়ের পর থেকে আমার মাথা একদম গেছে। কিন্তু ওনার এসব মেয়েদের নিয়ে রংঢং করা কি ঠিক? ওনার পকেট থেকে ফোন বের করার চেষ্টা করে বললাম, আমি জেলাস হতে যাব কেন? আপনি যে আম্মির কাছে পবিত্র ছেলে, কিন্তু তলে তলে কতটা চরিত্রহীন তিনি তো আর জানেন না। আমার উচিত আপনাকে দেখে শুনে রাখা। উনি আমার চেপে ধরে বললেন, এত সাহস কই থেকে আসে তোর? আমি চরিত্রহীন? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আবার থাপ্পড় মারবো। আমি আস্তে করে হাতটা সরিয়ে নিলাম। মনে পড়লো উনি আমাকে থাপ্পড় মেরে অজ্ঞান করেছেন। আমার উচিত রাগ করে থাকা, ভীষণ রাগ। তা না করে উল্টো নিজে থেকে কথা বলতে গেলাম কেন? ধুর, আমাকে হুট করে পরিবর্তন হতে দেখে ফোনটা বের করে আমার হাতে দিয়ে বললেন, ফোন চাইছিলি কেন? লাগবে না। এই যে আবার রাগ উঠাচ্ছিস। শান্তিতে একটু থাকতে দিবি আমায়? আমি আর বিছানায় থাকলাম না, বেলকনিতে চলে আসলাম। হোটেলটা কততলা জানি না, তবে আমরা এখন 4 তলায় আছি। নিচে ব্যস্ত শহর। মানুষকে কেমন পিঁপড়া লাগছে, অথচ তাদের কত অহংকার। মাত্র 4 তলা থেকেই যদি তাদের পিঁপড়া মনে হয়, তাহলে 7 আসমানের উপরে থাকা মহান আল্লাহর কাছে আমরা কত নগণ্য। আমি ভেজা চুলকে শুকানোর জন্য চুলগুলোকে রোদের দিকে বাড়িয়ে দিতেই উনি সামনে এসে হাজির। হঠাৎ রাগ করলি কেন? রাগ তো আমার করার কথা। তাহলে করুন, বাধা দিল কে? সামনের সপ্তাহে নিউ ইয়র্ক চলে যাচ্ছি, মিস করবি আমায়? আমার বুকটা ধক করে উঠল। সাথে সাথে আহত দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। এই প্রথম মনে হলো ওনার উপস্থিতি আমার ভীষণ দরকার, অথচ বছরের পর বছর এই মানুষটাকে ইগনোর করে এসেছি, পালিয়ে পালিয়ে থেকেছি। ভেবেছি উনি আমার জীবনে অভিশাপ, সারাক্ষণ তো জ্বালিয়েই মারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে আম্মু বিয়ে না করে যেতেই দিবেন না। বল তো কী করি? বিয়ে করুন। বিয়ে তো করেছি, আর কয়বার করব? আপনি বোধহয় বিয়েটা মেনে নিয়েছেন। তুই মেনে নিয়েছিস? জানি না। উনি চুপ করে থাকলেন, অতঃপর বললেন, যা ঘুমিয়ে পড়। হোটেলটা নিয়েছি ঘুমানোর জন্য। আচ্ছা, আমার বাবা মা বেঁচে নেই কেন? ওনারা থাকলে হয়তো এত অবহেলা আমি পেতাম না, তাই না? উনি চমকে উঠলেন, অতঃপর আমার হাত দুটো আলতো করে ধরে বললেন, কে তোকে অবহেলা করে? কার এত সাহস? বিকেলটা ঘুমিয়েই কাটালাম। সন্ধ্যায় মাথায় কারো আলতো হাতের ছোঁয়া পেয়ে ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে দেখলাম প্রহর ভাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বললেন, কারেন্টটা চলে যাওয়ার পর তরতর করে ঘামছিলি, এত বড় হোটেল তবুও ঠিকঠাক কারেন্ট থাকে না।